হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তাহলে দেখো আমরা স্ট্রাকচার অফ অ্যাটমের প্রায় শেষের দিকে এসে গেছি। আমরা আগের দিন তোমাদের কোয়ান্টাম নাম্বারসগুলো বলছিলাম, কোয়ান্টাম নাম্বার সম্পর্কে পড়ছিলাম বা কোয়ান্টাম মেকানিক্যাল মডেলস অফ অ্যাটম এটাও পড়েছিলাম। তো আজকে দেখো আমরা শেপস অফ অ্যাটমিক অরবিটাল সম্পর্কে পড়ব। এবার শেপস অফ অ্যাটমিক অরবিটাল মানে ওয়েভ ফাংশনের দিক থেকেও হয় কিন্তু। এবার ওয়েভ ফাংশনের দিক থেকে প্রথমে কিছুটা পড়ে নেব। এখানে দেখো বলছে দ্য অরবিটাল ওয়েভ ফাংশন অর সাই ফর অ্যান ইলেকট্রন ইন অ্যান অ্যাটম হ্যাজ নো ফিজিক্যাল মিনিং। পরমাণুর মধ্যে যে ইলেকট্রনের যে এই ওয়েভ ফাংশন, অরবিটাল ওয়েভ ফাংশন মানে সাই আমরা যেটা পড়েছি, তাই তো? আমরা আগের ক্লাসগুলোতেও কিন্তু এই সাই সম্পর্কে পড়েছি এবং তার এই যে ক্যারেক্টারিস্টিক ফিচার্সটাও জেনেছিলাম যে এই সাইটার ইলেকট্রনের বা মানে পরমাণুতে উপস্থিত একটা ইলেকট্রনের এই অরবিটাল ওয়েভ ফাংশন বা সাই এর কোনো ফিজিক্যাল মিনিং নেই, কোনো ভৌত তাৎপর্য নেই। কিন্তু আমাদের স্কোয়ার অফ দ্য ওয়েভ ফাংশন যেটা মানে সাই স্কোয়ার যেটা, সেটার কিন্তু একটা ফিজিক্যাল মিনিং রয়েছে। সেটা কিন্তু আমরা আগের ক্লাসেই পড়েছি অলরেডি। It is a simple mathematical function of the coordinates of the electron. ইলেকট্রনের যে কোঅর্ডিনেটস গুলো মানে তোমার যেটা বাংলায় বলে স্থানাঙ্ক, ইলেকট্রন স্থানাঙ্কের এটা একটা কি না ম্যাথামেটিক্যাল ফাংশন। এগুলো সব আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি ডিসকাস করেছি। তাহলে এটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ফাংশন, মানে ওয়েভ ফাংশনের কথা বলছে। অরবিটাল ওয়েভ ফাংশন হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ফাংশন অফ দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ইলেকট্রন। হাউএভার ফর ডিফারেন্ট অরবিটালস দ্য প্লটস অফ কোরেসপন্ডিং ওয়েভ ফাংশন অ্যাজ এ ফাংশন অফ আর। আর বলতে এখানে কি ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা কত দূরে আছে সেই ডিস্টেন্সের ওপর ভিত্তি করে ওয়েভ ফাংশনটা কিরকম হয় তার ওপর একটা প্লট করি। যদি আমরা গ্রাফ যদি ড্র করি সেটা কিন্তু ডিফারেন্ট আসে। সেরকমই দেখো এই ফিগার এ তে দেখা 2.12 যেটা দেখানো হয়েছে, গিভ সাচ প্লটস অফ 1s। 1s মানে কি আমরা কোয়ান্টাম নাম্বারে যেটা পড়েছি সেটা হচ্ছে n ইকুয়াল টু 1 আর l ইকুয়াল টু 0, তাই তো? n যখন 1 হচ্ছে সেই অনুযায়ী 1s। তাহলে s এর আগে যেটা বসছে 1 সেটা হচ্ছে n সমান যেটা সেটা আগে বসছে। আর s কেন হচ্ছে? s কখন হবে? l ইকুয়াল টু 0 হলে। আবার n যখন 1 l তখন 0, এই হিসেবেই তো আমরা পড়েছি, তাই তো? সেই অনুযায়ী পড়েছি। আবার কি যখন তোমার n সমান 2 হয় তখন কি হয়? 2 হলে n যদি 2 হয় l সমান কি হবে? n মাইনাস 1, 2 মাইনাস 1 মানে এইভাবে হবে, তাই তো? 1 হবে। তাহলে 2s, ঠিক আছে? 2s, s তখন 1 হবে। যদি n এর ভ্যালু 2 হয় তখন l এর ভ্যালু 1 হয়, কিন্তু যখন 2s বলে দিয়েছে তাহলে s এর আগে কি আছে? s এর আগে আছে 2, তার মানে n এর ভ্যালু হচ্ছে 2 এখানে। আর s যেহেতু আছে, s কখন হয়? l সমান 0 হলে। l সমান 0 মানে n ইকুয়াল টু 2 কখন হয়? হলে l সমান 0 হয় আর 1 হয়, তাই তো? মানে আমরা পড়েছি কি গৌণ কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালুটা 0 থেকে n-1 পর্যন্ত হয়। তাহলে 0 হবে, আবার n-1 মানে 2 - 1 1ও হবে। কিন্তু এখানে যেহেতু 2s আছে, s কখন হয়? s উপকক্ষ আমরা কখন বলি? যখন l ইকুয়াল টু 0, তার মানে 2s এর ক্ষেত্রে n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 0। সেই অনুযায়ী একটা প্লট করেছে। দেখো এতে বলছে দ্য অরবিটাল ওয়েভ ফাংশন সাই আর, মানে এখানে অরবিটাল ওয়েভ ফাংশনটার সাথে আর মানে ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে কতটা দূরত্বে আছে সেটা দেখিয়েছে। এটা কিন্তু 1s এর ক্ষেত্রে, এর ফার্স্ট পিকচারটা হচ্ছে 1s এর ক্ষেত্রে। সেকেন্ড এরটা দেখো 2s এর ক্ষেত্রে যখন হচ্ছে তখন কি হচ্ছে? একদম ডিক্রিজ করে গিয়ে আবার ইনক্রিজ করছে। এ দেখো গ্রাফটা কিরকম নামছে, ডিক্রিজ করছে, ডিক্রিজ করে আবার কিন্তু এটা ইনক্রিজ করতে থাকছে। নাম্বার বি তে দেখো কি বলছে, ভ্যারিয়েশন অফ দ্য প্রবাবিলিটি ডেনসিটি সাই স্কোয়ার আর মানে অ্যাজ আ ফাংশন অফ, মানে আমি আর এর সাপেক্ষে বলছি, আর এর সাপেক্ষে সাই স্কোয়ারের ভ্যালুটা দেখছি। হ্যাঁ,
এবার দেখো আর স্কোয়ারের ক্ষেত্রেও দেখো প্রবাবিলিটি ডেনসিটি, তাই তো বলেছিলাম সাই স্কোয়ারকে আমরা প্রবাবিলিটি ডেনসিটি বলি। তাহলে সাই স্কোয়ারের ক্ষেত্রে দেখো এখানে 1s এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে, ফর 1s অরবিটালের ক্ষেত্রে যেখানে n ইকুয়াল টু 1 l ইকুয়াল টু 0, সেখানে কি হচ্ছে দেখো, সেখানে তোমার গ্রাফটা কি হচ্ছে একদম জিরোতে নেমে যাচ্ছে, ঠিক আছে, জিরোতে নেমে তারপর কন্টিনিউ হচ্ছে। 2s এর ক্ষেত্রে দেখো জিরো একদম ডিরেক্টলি জিরো হয়ে গেল, জিরো হয়ে আবার ইনক্রিজ করতে থাকলো, আবার ডিক্রিজ করতে থাকলো আর এর ভ্যালু অনুযায়ী, আর এর মান ইনক্রিজ করার সাথে সাথে এটা ইনক্রিজ করতে থাকলো। সেরকমই দেখো বলছি এই যে ফ্রম দা, এটা হচ্ছে নিউক্লিয়াস ফর 1s আর 2s অরবিটালের ক্ষেত্রে। তাহলে এই পিকচারটা হচ্ছে 1s, এটা 2s, এটার ক্ষেত্রে এটা 1s, এটা হচ্ছে 2s। এবারে বলছে দেখো অ্যাকর্ডিং টু জার্মান ফিজিসিস্ট ম্যাক্স বর্ন, দ্য স্কোয়ার অফ দ্য ওয়েভ ফাংশন, যেটা আমরা বলছি সাই স্কোয়ার, তাই তো, অ্যাট এ পয়েন্ট gives the probability density of the electron at that point। বলছে জার্মান ফিজিসিস্ট ম্যাক্স বর্নের মত অনুযায়ী এই ওয়েভ ফাংশনের স্কোয়ারটা একটা বিন্দুতে অ্যাট এ পয়েন্ট, মানে একটা বিন্দুতে এই স্কোয়ার অফ দ্য ওয়েভ ফাংশন কি দেয়, প্রবাবিলিটি ডেনসিটি অফ দ্য ইলেকট্রন অ্যাট দ্যাট পয়েন্ট। সেই বিন্দুতে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেনসিটি মানে সম্ভাব্য ঘনত্ব কতটা, সেটা কিন্তু এই স্কোয়ার অফ দ্য ওয়েভ ফাংশনের ভ্যালু থেকে আমরা বলতে পারি। The variation of the psi square as a function of r for 1s and 2s orbital is given in figure 2.12, যেটা আমরা এই b তে দেখলাম, b পিকচারটাই তাই তো দেখলাম। এই যে দেখো b তে আমাদের সাই স্কোয়ারের সাথে গ্রাফটা প্লট করেছে, আর এর সাথে সাই স্কোয়ারের আর সাপেক্ষে, সেটাই প্লট করা হয়েছে। সেটাই বলছে আর অপেক্ষকের সাপেক্ষে এই যে সাই স্কোয়ারের এই যে চেঞ্জটা, সেটা 1s আর 2s কক্ষকের জন্য আমরা এই মাত্র যেটা দেখলাম। এবার 1s আর 2s কক্ষকের গ্রাফগুলো যে ডিফারেন্ট, সেটা কিন্তু তোমাদের এখানে মনে রাখতে হবে। এখান থেকে যে কোয়েশ্চেনটা আসবে, মানে আমি অ্যাসাইনমেন্টে সেই কোয়েশ্চেনটাই তোমাদের দিয়ে দেবো, মানে এখান থেকে ওই একটা কি দুটো কোয়েশ্চেন থাকবে মানে করার জন্য, প্র্যাকটিসের জন্য তোমাদের অ্যাসাইনমেন্টে, সেটা আমি দিয়ে দেব এই গ্রাফগুলো দিয়ে, ঠিক আছে, গ্রাফগুলো দিয়ে আমি তোমাদের এটা অ্যাসাইনমেন্টে যেটা বানাবো, অ্যাসাইনমেন্ট যেটা বানাবো সেটাতে পুট করে দেবো কোয়েশ্চেনটা, তখনই তোমরা বুঝে যাবে যে এটা থেকে কতটা ইজি একটা কোয়েশ্চেন আসবে। এবার দেখো বলছে কি, এটাও তোমাকে মনে রাখতে হবে যে ইট মে বি নোটেড দ্যাট, তোমাকে ফার্স্ট কি মনে রাখতে হবে, এই 1s আর 2s অরবিটালের জন্য যে আমাদের গ্রাফগুলো ডিফারেন্ট, সেটা মনে রাখতে হবে। আর একটা দেখো বলছে ইট মে বি নোটেড দ্যাট ফর 1s অরবিটাল দ্য প্রবাবিলিটি ডেনসিটি ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কিন্তু প্রবাবিলিটি ডেনসিটিটা একদম সর্বোচ্চ ম্যাক্সিমাম হয়, কার ক্ষেত্রে, 1s অরবিটালের ক্ষেত্রে, and it decreases sharply as we move away from it। বলছে কি হয় না, এটা থেকে যখন দূরে সরে যায় নিউক্লিয়াসে, প্রবাবিলিটি ডেনসিটিটা ম্যাক্সিমাম হয় ফর 1s অরবিটাল, অ্যান্ড যদি নিউক্লিয়াস থেকে দূরে সরে যায় তাহলে এর মান ক্রমশ কমতে থাকে। এই পয়েন্টটা কিন্তু তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, তাহলেই তোমরা গ্রাফ দেখলেই চিনতে পেরে যাবে যে কোনটা 1s এর অরবিটালের গ্রাফ আর কোনটা 2s অরবিটালের কার্ভ। ওকে, আর একটা মনে রাখতে হবে যেটা, অন দ্য আদার হ্যান্ড ফর 2s অরবিটাল দ্য প্রবাবিলিটি ডেনসিটি ফার্স্ট ডিক্রিজেস শার্পলি টু 0। একদম 2s অরবিটালের ক্ষেত্রে কি হয়, এর সম্ভাব্য যে ঘনত্বটা, প্রবাবিলিটি ডেনসিটিটা একদম ডিক্রিজ করে যায় জিরোতে, অ্যান্ড এগেইন স্টার্ট ইনক্রিজিং। এটা কিন্তু তোমরা কার্ভে অলরেডি দেখলে, তাই তো, যেটা প্লট চিত্র দেখলে তোমরা প্লটটা, তাতে অলরেডি দেখলে তো একদম জিরোতে নেমে গিয়ে আবার সে ইনক্রিজ করতে শুরু করেছে। এটা কার ক্ষেত্রে হচ্ছে, 2s অরবিটালের ক্ষেত্রে। তাহলে এই পয়েন্টস গুলো যদি তুমি মাথায় রাখো, তাহলে তুমি ইজিলি যে কোনো এমসিকিউ এখান থেকে অ্যাটেন্ড করতে পারছো, এটা একদম কনফার্ম।
তাহলে আফটার রিচিং এ স্মল ম্যাক্সিমা ইট ডিক্রিজেস এগেইন, আবার একটা সর্বোচ্চ মানে পৌঁছে গেলে, মানে ক্ষুদ্র একটা সর্বোচ্চ যদি বিন্দুতে পৌঁছে যায় সেটা কিন্তু তখন আবার কমতে থাকে। এবারে যখন অ্যান্ড অ্যাপ্রোচ জিরো, মানে জিরোর কাছাকাছি যখন আসে তখন কি হয়, আর এর মানটা আবার ফার্দার ইনক্রিজ করতে থাকে। তাহলে কি বললো, 2s অরবিটালের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি ফার্স্ট ডিক্রিজেস শার্পলি টু জিরো অ্যান্ড এগেইন স্টার্ট ইনক্রিজিং, আবার বৃদ্ধি পেতে শুরু করে। এবার যখন একটা একদম স্মল ম্যাক্সিমাতে পৌঁছে যাচ্ছে তখন কি হচ্ছে, সেই ভ্যালু আবার কমতে থাকছে, ডিক্রিজেস এগেইন অ্যান্ড অ্যাপ্রোচ জিরো, যখন জিরোর কাছাকাছি চলে আসছে the value of r increases further, তখন r এর ভ্যালু কিন্তু আবার ইনক্রিজ করতে থাকছে। The region where the probability density function reduces to zero is called nodal surface or simply node. এই পয়েন্টটাও কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য, এনইইটির জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে আগের যেগুলো বললাম সেগুলো আমাদের কার্ভ মানে গ্রাফটা থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে এমসিকিউ তার জন্য ইম্পর্টেন্ট। এই সব কোয়েশ্চেনই তোমাদের আমি অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো। এমনকি মানে এতদিন পর্যন্ত যে কটা মানে অ্যাসাইনমেন্ট তোমরা পেয়েছো বা মক টেস্ট দিয়েছো সেগুলোর মধ্যে থেকেই জেনে রাখো কোয়েশ্চেন তোমাদের আসবে। ঠিক আছে, এবারে দেখো তাহলে এই পয়েন্টটাও দেখো, দ্য রিজিয়ন ওয়্যার দিস প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন রিডিউসেস টু জিরো ইজ কল্ড নোডাল সারফেস অর সিম্পল নোডস। সিম্পলি আমি নোডসও বলতে পারি, আবার সেটাকে নোডাল সারফেসও বলতে পারি। ঠিক আছে, এর বাংলাতে এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই, তোমরা নোডাল সারফেস হিসেবেই মনে রাখো। ঠিক আছে, নোডাল সারফেস তাহলে কোনটা, যে রিজিয়নে এই প্রবাবিলিটি ডেন্সিটির মানটা একদম রিডিউস করে জিরো হয়ে যায় সেই রিজিয়নটাকেই বলে নোডাল সারফেস। ওকে, আচ্ছা এই যে পয়েন্টস গুলো বলছি আমি, এগুলো কিন্তু তোমরা এখন আমি আমার কথা বলার সাথে সাথে, আমার বলার সাথে সাথে তোমরা তো এনসিইআরটি বই নিয়েই বসো পড়তে, যখন ক্লাসটা করতে বসছো তো সেখানে সাথে সাথে আন্ডারলাইন করবে। আর প্লাস আমি তোমাদের যখন পিডিএফটা হোয়াটসঅ্যাপে পাঠাবো, এই পিডিএফটা আমি কিন্তু মার্ক করেই পাঠাবো। আগেরটা আমি কোয়ান্টাম মেকানিক্যাল মডেলটা পাঠিয়েছিলাম, কিন্তু তোমাদের কোয়ান্টাম নাম্বার যেটা সেটা কিন্তু সেন্ড করিনি, কারণ কোয়ান্টাম নাম্বারের প্রত্যেকটা লাইন যাতে তোমরা পড়ো সেই জন্য ওটা আমি মার্ক করিনি, ওটা তোমরা পুরোটা পড়বে। আর এখান থেকে আমি কিন্তু তোমাদের মার্ক করে পিডিএফটা পাঠাবো, আর এখন পড়ার সাথে সাথে তোমরা নিজেরা মার্ক করবে। আচ্ছা, in general it has been found that ns orbital has n-1 node, that is the number of nodes increases with increase of principal quantum number n। তাহলে কি বলছে, আমরা এটা পেয়েছি জেনারেলি এটা পাওয়া গেছে যে এই ns কক্ষক, ns মানে কি, n এর ভ্যালু সেখানে যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 এটসেট্রা, তাহলে ns কক্ষকের n-1 সংখ্যক নোড আছে, এটা মনে রাখো। তাহলে ns কক্ষকের n-1 সংখ্যক নোড আছে, অর্থাৎ নোডের নোড মানে কি, নোডাল সারফেস সেম দুটো জিনিস। নোডের সংখ্যা ওই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইনক্রিজ করার সাথে সাথে ইনক্রিজ করে, তার মানে ns কক্ষকে n-1 সংখ্যক নোড আছে। তাহলে n এর ভ্যালু আমরা যদি জানি, nটা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এর যদি মান বৃদ্ধি পায় তাহলেই কিন্তু এই n-1 সংখ্যক যে আছে না নোড, তাহলে এর মানও তো বাড়বে, n এর ভ্যালু বাড়লে তাহলে নোডাল সারফেস এর মানও বাড়বে। এছাড়া দেখো, ইন আদার ওয়ার্ড নাম্বার অফ নোডস ফর 2s অরবিটাল ইজ 1। 2s অরবিটাল ক্ষেত্রে নাম্বার অফ নোড কেন 1, কারণ n-1, 2s অরবিটালে n কত 2, তাহলে আমি n-1 এর জায়গায় n এর জায়গায় 2 বসিয়ে দিই, তাহলে 2 - 1 1, তাহলে নোডের সংখ্যা 2s কক্ষকের জন্য 1। 3s এ তাহলে কি হবে 3 মানে 3s, মানে এখানে n কত, উপকক্ষের আগে যেটা থাকে সেটাই তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা আগের দিনই আমরা পড়েছি। তাহলে n = 3, তাহলে 3 - 1, আমি n-1 এর জায়গায় n এর জায়গায় 3 বসিয়ে দেবো, 3 - 1 2, তাহলে 3 এর জন্য
3s এর অরবিটালের জন্য আমাদের নোডাল সারফেস নাম্বার হচ্ছে 2। তাহলে এইভাবেই চলতে থাকে। এরপর দেখো, দিস প্রবাবিলিটি ডেনসিটি ভ্যারিয়েশন ক্যান বি ভিজুয়ালাইজড ইন টার্মস অফ চার্জ ক্লাউড ডায়াগ্রাম। এটা কিন্তু একটা ক্লাউড মানে মেঘ চিত্র বলে যেটাকে বাংলায়, ক্লাউড ডায়াগ্রামের মাধ্যমে এটা কিন্তু ভিজুয়ালাইজড করা যায়। ইন দিস ডায়াগ্রাম the density of the dots in a region represents electron probability density in that region। বলছে একটা রিজিয়নের মধ্যে যদি ওই ডটস গুলোর ডেনসিটিটা সেই রিজিয়নের ইলেকট্রনের প্রবাবিলিটি ডেনসিটিকে বোঝায়। কি বললাম, ওই চিত্রটা আমরা দেখব তারপরেই বুঝবো, তাই তো। 2.13 ফিগারে আমরা দেখব যে, আচ্ছা এখনই দেখি 2.13 এর ফিগারটা। আচ্ছা আমি পরে একটু পরে দেখাচ্ছি, আগে বুঝে নাও জিনিসটা। সেটা হচ্ছে এই চিত্রের মাধ্যমে আমরা কি দেখতে পাবো, একটা রিজিয়নের মধ্যে মানে কি অঞ্চল, তাই তো, রিজিয়ন মানে অঞ্চল, একটা অঞ্চলের মধ্যে ডটস গুলোর যে ঘনত্বটা সেই রিজিয়নের ইলেকট্রনের প্রবাবিলিটি ডেনসিটিকে বোঝাবে। ঠিক আছে, তাহলে এক একটা ডটের ঘনত্ব ডেনসিটিটা কি হবে, সেই রিজিয়নেই ইলেকট্রনগুলোর প্রবাবিলিটি ডেনসিটি হবে। ওকে, তাহলে বাউন্ডারি সারফেস ডায়াগ্রাম অফ কনস্ট্যান্ট প্রবাবিলিটি ডেনসিটি ফর ডিফারেন্ট অরবিটালস গিভ এ ফেয়ারলি গুড রিপ্রেজেন্টেশন অফ দ্য শেপ অফ দ্য অরবিটাল। বলছে এই যে ফর ডিফারেন্ট অরবিটালস মানে বিভিন্ন অরবিটালস এর জন্য একটা স্পেসিফিক প্রবাবিলিটি ডেনসিটি, যে আমাদের সারফেস মানে বাউন্ডারি সারফেস ডায়াগ্রাম বলতে এখানে একটা সম্ভাব্য ঘনত্বে আর কি অফ কনস্ট্যান্ট প্রবাবিলিটি ডেনসিটি, মানে একটা সম্ভাব্য যে ঘনত্বে বাউন্ডারি সারফেস ডায়াগ্রাম মানে পরিসীমা পৃষ্ঠ রেখাচিত্র। বাউন্ডারি হচ্ছে পরিসীমা, সারফেস হচ্ছে পৃষ্ঠ, ডায়াগ্রাম মানে হচ্ছে রেখাচিত্র। তাহলে বিভিন্ন কক্ষকের জন্য একটা নির্দিষ্ট যে প্রবাবিলিটি ডেনসিটি থাকে তাতে পরিসীমা পৃষ্ঠ রেখাচিত্র মানে বাউন্ডারি সারফেস ডায়াগ্রামটা আর কি দেয় না, এ ফেয়ারলি গুড রিপ্রেজেন্টেশন অফ দ্য শেপ অফ দ্য অরবিটাল। ওই অরবিটালস গুলোর আকৃতির একটা মোটামুটি ফেয়ারলি গুড রিপ্রেজেন্ট মানে ভালো মতনই মোটামুটি রিপ্রেজেন্ট করা যায়। কিসের মাধ্যমে, ওই ডিফারেন্ট অরবিটালের জন্য অফ কনস্ট্যান্ট প্রবাবিলিটি ডেনসিটিতে বাউন্ডারি সারফেসের ডায়াগ্রামটা কি করে না, ওই অরবিটালগুলোর শেপগুলোর একটা মোটামুটি গুড ভালোভাবে রিপ্রেজেন্ট করে। এই রিপ্রেজেন্টেশনে বাউন্ডারি সারফেস অর কন্ট্রোর সারফেস যেটা বলতে পারো, বাউন্ডারি সারফেস বলতে আমরা বললাম সীমা পৃষ্ঠ পরিসীমা পৃষ্ঠ যেটা, আর কন্ট্রোর সারফেস একই দুটো, জাস্ট সীমা সূচক রেখা বলা হয়। সীমা সূচক রেখা পৃষ্ঠের আর কি is drawn in space for an orbital on which the value of probability density psi square is constant। তাহলে এই যে একটা মোটামুটি ভালো রিপ্রেজেন্টেশন করা হয়, এই রিপ্রেজেন্টেশনে একটা অরবিটালের জন্য ড্র করা যে বাউন্ডারি সারফেস বা কন্ট্রোর সারফেস তার যে প্রবাবিলিটি ডেনসিটি সাই স্কোয়ার, তাই তো, প্রবাবিলিটি ডেনসিটিকে কি দ্বারা প্রকাশ করা হয়, সাই স্কোয়ার দ্বারা। সেই প্রবাবিলিটি ডেনসিটি সাই স্কোয়ারের ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, ইন প্রিন্সিপাল মেনি সাচ বাউন্ডারি সারফেস মে বি পসিবল। তাহলে বিভিন্ন অনেক বাউন্ডারি সারফেস এখানে possible. However, for a given orbital, only that boundary surface diagram of constant probability density, তার মানে একটা নির্দিষ্ট প্রবাবিলিটি ডেনসিটিতে বাউন্ডারি সারফেস ডায়াগ্রামটা একটা মানে গিভেন অরবিটাল একটা নির্দিষ্ট কক্ষকের জন্য is taken to be good representation of the shape of the orbital। বলছে orbital which encloses a region or volume in which the probability of finding the electron is very high। কি বলছে, একটা নির্দিষ্ট কক্ষকের জন্য মানে শুধুমাত্র একটা
ধ্রুবক সম্ভাব্য ঘনত্ব ওই পরিসীমা পৃষ্ঠ লেখচিত্রটি কক্ষকের আকৃতির জন্য একটা ভালো রিপ্রেজেন্টেশন হিসেবেই কিন্তু ধরা হয়। একটা তাহলে স্পেসিফিক একটা অরবিটাল, একটা নির্দিষ্ট গিভেন অরবিটালের জন্য only that boundary surface diagram of constant probability density মানে একটা কনস্ট্যান্ট প্রবাবিলিটি ডেনসিটি অনলি ওই যে বাউন্ডারি সারফেস ডায়াগ্রামটিকে অরবিটালের আকৃতির জন্য একটা গুড রিপ্রেজেন্টেশন হিসেবে ধরা হয়। ঠিক আছে, এটাই কিন্তু আমরা একটু আগে অলরেডি পড়লাম। যেটা কি হবে, একটা তোমার এনক্লোজেস এ রিজিয়ন, এনক্লোজেস এ রিজিয়ন মানে যেটা হবে তোমার যে রিপ্রেজেন্টেশনটা হবে ওই লেখচিত্রটায় একটা ঘেরা অঞ্চল বা আয়তন, যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কিন্তু ভেরি হাই। কি বলছে? ইন হুইচ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ ভেরি হাই। ঠিক আছে, ধরো 90%। হ্যাঁ, এবার চলো নেক্সট প্যারাগ্রাফে যাই। তাহলে এটা বুঝতে পেরেছো তো? আমি যেটা বলছি সেটা হচ্ছে যে বিভিন্ন অরবিটালসের জন্য একটা যে স্পেসিফিক প্রবাবিলিটি ডেনসিটির বাউন্ডারি সারফেস ডায়াগ্রামটা আমরা ওই শেপ অফ অরবিটালের একটা গুড রিপ্রেজেন্টেশন হিসেবে ধরি। সেটা কি হবে? একটা এনক্লোজেস রিজিয়ন হবে, মানে একটা ঘেরা অঞ্চল অথবা আয়তন হবে যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা ভেরি হাই। যেমন ধরো তোমার 90%। ঠিক আছে, এরকম। ওয়ান মে আস্ক এ কোয়েশ্চেন, এবার যে কেউ প্রশ্ন করতে পারে কেন আমরা এই ঘেরা অঞ্চলের যে বাউন্ডারি সারফেস ডায়াগ্রামটাকে ড্র করতে পারি না। Why do we not draw a boundary surface diagram which bounds a region in which the probability of finding the electron is 100%? আমরা এমন কেন করতে পারি না? আমরা তো বললাম, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে এটা, যে আমরা তো বললাম যে 90% ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে। কেন এমন লেখচিত্র আমরা আঁকতে পারি না যেখানে তোমার ইলেকট্রনকে আমরা 100% পেতে পারবো? The answer to this question is that এটার অ্যান্সার হচ্ছে যে probability density psi square has always some value, however small it may be at any finite distance from the nucleus। বলছে যে কোনো মানে তোমার ফাইনাইট ডিস্টেন্স, মানে একটা অসীম দূরত্বই হোক না কেন নিউক্লিয়াস থেকে, ফ্রম দ্য নিউক্লিয়াস থেকে যে কোনো একটা ফাইনাইট ডিস্টেন্স হয় না কেন, প্রবাবিলিটি ডেনসিটি সাই স্কোয়ারের কিছু তো মান থাকবেই, সে যতই স্মল হোক। তাই তো? সে যতই স্মল হোক না কেন, নিউক্লিয়াস থেকে যে কোনো ফাইনাইট ডিস্টেন্স হোক না কেন, নিউক্লিয়াস থেকে যে কোনো অসীম দূরত্বই হোক না কেন, প্রবাবিলিটি ডেনসিটি সাই স্কোয়ারের কিছু মান থাকবে, সে যতই ক্ষুদ্র হোক না কেন। তাই তো? প্রবাবিলিটি ডেনসিটিটার মান থাকবেই। তাই জন্য কি হয় না, সুতরাং not possible to draw a boundary surface diagram of a rigid site in which the probability of finding the electron is 100%। বলছে কি একটা নির্দিষ্ট আকারের পৃষ্ঠ মানে একটা গঠন চিত্র যেখানে 100% আমরা ইলেকট্রন পাবো, সেটা কিন্তু ড্র করা পসিবল নয় এই কারণের জন্যই। কারণটা কি না, at any finite distance from the nucleus the probability density psi square has always some value, মানে যতই এটা কি না, howsoever small it may be, যতই এটা ছোট হোক না কেন। ঠিক আছে? boundary surface diagram for a s orbital is actually a sphere center on the nucleus। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মার্ক করবে। এখান থেকে কোয়েশ্চেনের মধ্যে তোমাদের এস অরবিটালের আকৃতিটা কিরকম হয়, শেপ অফ দা অরবিটালে আমরা আসছি আস্তে আস্তে। সেটা হচ্ছে এস এর জন্য আকৃতি হয় স্ফিয়ার সেন্টার্ড অন দা নিউক্লিয়াস। এটার আকৃতি হচ্ছে গোলাকার, যেটা নিউক্লিয়াসের উপর কেন্দ্রীভূত হয়ে থাকে।
তাহলে এস কক্ষকের জন্য বাউন্ডারি সারফেস ডায়াগ্রাম হয় কিরম না গোলক আকার, যেটা নিউক্লিয়াসের ওপর সেন্টার্ড মানে কেন্দ্রীভূত থাকে। তাহলে এস অরবিটালের শেপ কিরম স্ফিয়ার সেন্টার্ড অন দ্য নিউক্লিয়াস ইন 2 dimensions this sphere looks like a circle। যখন দ্বিমাত্রিক অবস্থায় থাকে তখন কিন্তু গোলকটা কিরম দেখতে হয় বৃত্তাকার, সার্কেল মানে বৃত্তাকার, দ্য স্ফিয়ার লুকস লাইক আ সার্কেল। তাহলে তোমরা মার্ক করবে কোথা থেকে, এই যে বাউন্ডারি সারফেস ডায়াগ্রাম ফর এস অরবিটাল, এখান থেকে একদম 90% পর্যন্ত নয়, এই গোলকটি দেখতে বৃত্তাকার এই পর্যন্ত মার্ক করবে। তাহলে এই যে বৃত্তাকার তার মানে কি, এটা একটা ঘেরা অঞ্চল, আমরা কি বলেছিলাম এনক্লোজেস রিজিয়ন, বা আয়তনের মধ্যে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এই এস অরবিটালের আকার যেহেতু গোলকাকার, যেটা নিউক্লিয়াসের ওপর একদম সেন্টার্ড, তাহলে যদি দ্বিমাত্রিক অবস্থায় থাকে সেটা একদম বৃত্তাকার দেখতে লাগে গোলকটাকেই। তাহলে এটা তো একটা এনক্লোজেস রিজিয়ন, তাহলে এখানে it encloses a region in which probability of the finding the electron is about 90%। তাহলে এখানে 90% আমরা ইলেকট্রন পেতে পারি। Thus we see that 1s and 2s orbitals are spherical in shape। তাহলে s যেহেতু, তাহলে s অরবিটালের শেপ যেহেতু আমাদের স্ফিয়ার, তাই তো গোলকাকার, তাই জন্য তাহলে স্ফেরিক্যাল শেপের হবে 1s 2s 3s 4s যেটাই হবে। আচ্ছা, in reality all the s orbitals are spherically symmetric। একদম সিমেট্রিক মানে প্রতিসম, অর্থাৎ কি বলতো এস অরবিটালস গুলো গোলীয়ভাবে প্রতিসম, মানে হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক। দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট এ গিভেন ডিস্টেন্স, একটা নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল ইন অল দ্য ডিরেকশন, সব ডিরেকশনের দিক থেকে, মানে সব দিক দিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কিন্তু একদম ইকুয়াল, একদম সব দিক দিয়ে সমান, ইজ ইকুয়াল ইন অল দ্য ডিরেকশন। বোঝা গেল? তাহলে সেই জন্যই এটা কিন্তু সিমেট্রিক। তাহলে স্ফেরিক্যালি সিমেট্রিক কেন বলছে না, একটা তোমার অল মানে সব তোমার গিভেন ডিস্টেন্সে একটা নির্দিষ্ট দূরত্বে দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ ইকুয়াল ইন all the direction. It is also observed that the size of the s orbital increases with increase in n। n এর ভ্যালু মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করার সাথে সাথে s অরবিটালের সাইজও কিন্তু ইনক্রিজ করে, সেটা আমরা অলরেডি অবজার্ভ করতে পেরে গেছি, তাই তো। এস এর আকার, তার মানে এস অরবিটালের আকারটা কি হবে, এন এর মান বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাবে। তার মানে কি 4s, যদি 1s 2s 4s 3s 4s দেখি, তাহলে 4s এর 4s এর সাইজটা সব থেকে বড় না, তাহলে আগে 4s হবে, তারপর 3s হবে, তারপর 2s হবে, তারপর, কারণ যতটা আমরা বড় গোলটা পাবো সেই অনুযায়ী তো আকারটা বলছি, তাহলে যতটা তার মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি হবে বা এন এর ভ্যালু অনুযায়ী, তাহলে সেটা ডিপেন্ড করছে। তাহলে এন এর ভ্যালু যদি আমরা দেখি যে তোমার বাড়ছে 1 2 3 4 5, তাহলে তার যা বেশি এন এর মান, তার কিন্তু এস এর আকার, তার কিন্তু সাইজটা মোটামুটি মানে মোট কথা বৃদ্ধি পাচ্ছে। তাহলে অঞ্চলটা তো বাড়ছে, তার স্ফেরিক্যালি তার স্ট্রাকচারটা তো বড় হচ্ছে না, তার ভেতরে আয়তন বাড়ছে। তাহলে বলছে and the electron is located further away from the nucleus as the principal quantum number increases। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন ও নিউক্লিয়াস থেকে দূরে পাওয়া যায়। তাহলে ইলেকট্রন গুলো তো নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে না, যত আমরা শেপটা সাইজটা বড় হচ্ছে তত তো ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে। আমরা তো আগেই পড়েছি, কেননা যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে মানে কি ইলেকট্রনটা দূরে সরছে, তার মানে এক্ষেত্রে যেহেতু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে এস অরবিটালের সাইজ বা শেপ ইনক্রিজ করে,
তার মানে কি সেক্ষেত্রেও ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে, দূরে পাওয়া যাচ্ছে, দূরে পাওয়া যায়। তাহলে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে ততই দূরে পাওয়া যাবে। 1s এর থেকে 2s এ আরো দূরে, 2s এর থেকে 3s এ আরো দূরে, 3s এর থেকে 4s এ আরো দূরে, এইভাবে। এখানে দেখো না, এই যে বলেছে না, আমরা 2.13 এর পিকচারটা বলছিলাম, যেটা 1s এর ক্ষেত্রে দেখো সাইজটা দেখো, যেটা বলছে probability density plots of 1s and 2s atomic orbital. The density of the dots represent the probability density of finding the electron in that region. বলছিলাম না যে 1s আর 2s যে অ্যাটমিক অরবিটালের জন্য যে probability density যে ডায়াগ্রামটা আর কি, এই যে ডটগুলোর ডেনসিটি এই ইলেকট্রনের, এই রিজিয়নের ইলেকট্রনের প্রবাবিলিটি ডেনসিটিকে বোঝাচ্ছে। এই যে ডটগুলো এতে, এ লেখচিত্রে বলছিলাম না, ডটগুলোর ডেনসিটিটাই কিন্তু এই ইলেকট্রনের প্রবাবিলিটি ডেনসিটিকে বোঝায়, দেখতে পাচ্ছ এখানে। আর বি তে দেখো আছে যেটা হচ্ছে বাউন্ডারি সারফেস ডায়াগ্রাম, বাউন্ডারি সারফেস ডায়াগ্রাম ফর 1s অরবিটাল অ্যান্ড 2s অরবিটাল। অলরেডি এই পিকচার থেকে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের n এর মান বৃদ্ধির সাথে সাথে তার সাইজ অফ দ্য s অরবিটালের সাইজ কিন্তু বাড়ছে। আর s অরবিটালের সাইজ স্ফেরিক্যালি, তাহলে স্ফেরিক্যালি সিমেট্রিক এই জন্যই বলছে। কারণ কি না, কারণ হচ্ছে আমরা এর আগেই পড়লাম যে একটা নির্দিষ্ট দূরত্বে কি হয় না, ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনাটা ইজ ইকুয়াল ইন অল ডিরেকশন। তাই জন্য দেখো এটা কিন্তু আমাদের স্ফেরিক্যালি সিমেট্রিক। আর এটার স্ট্রাকচার হচ্ছে তোমার স্ফেরিক্যাল স্ট্রাকচার, গোলক আকার, যেটা হচ্ছে নিউক্লিয়াসের ওপরই একদম সেন্টার্ড অন দ্য নিউক্লিয়াস। ওকে, আচ্ছা নেক্সট চলে আসছি, দেখো এখানে দেখো এবার আমরা এস অরবিটালের শেপের কথা পড়লাম, এবার চলে আসছি বাউন্ডারি সারফেস ডায়াগ্রাম অফ দ্য 3 2p অরবিটাল। আমরা অলরেডি যেটা, তাহলে পি পি এর কিন্তু 3 প্রকারের পি অরবিটালের আমরা অস্তিত্ব আছে, কিন্তু 3 প্রকারের পি এর অস্তিত্ব আছে, ঠিক আছে। আচ্ছা তার আগে দেখো এখানে আমরা অলরেডি দেখছিলাম বাউন্ডারি সারফেস ডায়াগ্রাম ফর 3 2p অরবিটালস, যেখানে কি পি এর ক্ষেত্রে কি হয়, l ইকুয়াল টু 1 হয়, যেটা 2.14 আমরা দেখব। তারপর বলে দিচ্ছি ইন দিস ডায়াগ্রাম দ্য নিউক্লিয়াস ইজ অ্যাট দ্য অরিজিন। এই ডায়াগ্রামে কিন্তু নিউক্লিয়াসটা একদম অরিজিনে থাকে। হিয়ার আনলাইক এস অরবিটাল দ্য বাউন্ডারি ডায়াগ্রাম সারফেস ডায়াগ্রাম আর নট স্ফেরিক্যাল। এখানে কিন্তু তোমার এখানে কিন্তু নিউক্লিয়াসটা একদম অরিজিনেই থাকে, মূল বিন্দুতেই থাকে আর কি। এবার ডায়াগ্রামটা কিন্তু বাউন্ডারি সারফেস ডায়াগ্রামটা কিন্তু এখানে গোলক আকার হয় না, এস এর মতো কিন্তু এদের শেপটা কিন্তু গোলক আকার হয় না। এর পরিবর্তে কি হয়, ইনস্টেড ইচ পি অরবিটাল consist of 2 sections called lobes that are on either side of the plane that passes through the nucleus. কি বলছে, তাই জন্য বলছে যে তাহলে পি অরবিটালটা কি হয় না, এতে দুটো সেকশন আছে, একটাকে লোব বলছে, যাকে বলছে লোবস, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই মার্ক করবে, এগুলো কিন্তু শর্ট এমসিকিউ এর জন্য আসতে পারে তোমাদের। যেখানে কি হয় না, এটা কি হয় না তোমার নিউক্লিয়াসের মধ্যে দিয়ে, থ্রু দ্য নিউক্লিয়াসের মধ্যে দিয়ে এরা পাস করে মানে একদম প্লেন অন আইদার সাইড অফ দ্য প্লেন, মানে একদম সমতল, প্লেন মানে সমতলের দুই দিকে অবস্থান করে। তাহলে এস এর মতো পি এর আকৃতি গোলাকার নয়, পি কক্ষকের দুটো সেকশন আছে, সেটাকে লোবস বলে, LOBES, লোবস। যেটা কি হয়, এই যে ছোট ছোট পয়েন্টস গুলো মানে হচ্ছে যে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আমি তোমাদের তো মার্ক করেই পাঠাবো, কিন্তু তোমরা যে এখনো কিন্তু আমি যেটা বলছি সাথে সাথে কিন্তু মার্ক করো, ঠিক আছে। আচ্ছা
তাহলে কি হয় না, লোভ কোনটা, যেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে দিয়ে এরা প্রবাহিত হয়ে সমতলের দুই দিকে অবস্থান করে। তাই তো বললো যে that are on either side of the plane that passes through the nucleus. The probability density function is 0 on the plane. এই প্লেনে, এই সমতলে কিন্তু প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা 0 হয়, where the two lobes touch each other. যেখানে দুটো লোব পরস্পরকে টাচ করে, স্পর্শ করে, সেখানে probability density function is 0. Very very important for MCQ. And the size, shape and energy of the three orbitals are identical. ঠিক আছে, বলছে তিনটে কক্ষকের আকার, আকৃতি আর শক্তির পরিমাণটা কিন্তু একদম আইডেন্টিক্যাল হয়। ঠিক আছে, এই তিনটে কক্ষককে px, py আর pz দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এদের একজনের x অ্যাক্সিস আছে, একজনের y অ্যাক্সিস, একজনকে z অ্যাক্সিসে কনসিডার করা হয়। একদম এটা কি বলতো, একদম সুষমভাবে বিন্যস্ত থাকে, সেটা আমরা বলছি। দেখো এখানে বলছে, দেখো they differ however in the way the lobes are oriented. বলছে যে এই লোবসের ওরিয়েন্টেশনের দ্বারা এই অরবিটালগুলোর মধ্যে পার্থক্য কিন্তু করা যায়। যেমন ধরো যেটা বললাম আমরা, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এরা অবস্থিত হয়, আর px, py আর pz, এখানে 2 হচ্ছে n এর ভ্যালু 2 ধরে করা হয়েছে, তাই জন্য এখানে 2px, 2py, 2pz বলেছে। ঠিক আছে, এমনি নরমালি এটাকে px, py আর pz দ্বারা প্রকাশ করা হয়। It should be understood, however, that there is no simple relation between the values of m and the x, y and z direction. বলছে কি, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে m এর মানটা এবং এক্স ওয়াই জেড এর যে ডিরেকশন মানে অভিমুখের মধ্যে কোনো সম্পর্ক কিন্তু নেই। m এর ভ্যালুর সাথে এক্স ওয়াই জেড এর ভ্যালুর কোনো সম্পর্ক নেই, এক্স ওয়াই জেড এর অভিমুখের মধ্যে আর কি, ডিরেকশনের মধ্যে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আর একটা হচ্ছে ফর আওয়ার পারপাস, এটা আমাদের নিজেদের জন্য মনে রাখা উচিত যে ইট ইজ সাফিসিয়েন্ট টু রিমেম্বার দ্যাট বিকজ দেয়ার আর 3 পসিবল ভ্যালু অফ m, m এর যেহেতু 3টে পসিবল ভ্যালু হতে পারে, এ দেখো 2px, 2py, 2pz, তার মানে n এর ভ্যালু হচ্ছে 2 আর l এর ভ্যালু হচ্ছে 0 আর 1, তাহলে সেক্ষেত্রে m এর ভ্যালু কি হবে, -1, 0 আর +1, এগুলো আগের দিন পড়েছো অলরেডি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে m এর ভ্যালু যেহেতু তিনটে মানের জন্য তিনটে পিক অরবিটালের যে অ্যাক্সিস গুলো পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত, there are therefore 3 p orbitals whose axes are mutually perpendicular. তাহলে এরা কিভাবে অবস্থিত না, এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে লম্বভাবে অবস্থিত পরস্পরের সাথে। ঠিক আছে, তাহলে আমাদের for our purpose it is sufficient to remember that because there are 3 possible value of m, তাহলে m এর যেহেতু তিনটে পসিবল ভ্যালু আছে, তাই এই 3p অরবিটালস কি করে, পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে। ঠিক আছে, আমরা আকৃতিগুলোতে আসছি। দেখো এই যে 2px, 2px এর ক্ষেত্রে কি রকম হয়েছে দেখো, যেটা কি হয় x অ্যাক্সিস বরাবর, তাই তো px কক্ষক হচ্ছে x অ্যাক্সিস বরাবর, এই যে 2px x অ্যাক্সিস বরাবর, আর py হচ্ছে y অক্ষ বরাবর, আর pz হচ্ছে z অক্ষ বরাবর সুষমভাবে বিন্যস্ত থাকে। 2pz ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা, মানে সেটাই বলছে যে এই যে তিনটে কক্ষকগুলো আর কি, এখানে তো তোমার মানে এদের কি হয় না, এদের শক্তি মাত্রা বা আকৃতি আকার এগুলো কিন্তু একদম সম আইডেন্টিক্যাল হয়, কিন্তু ত্রিমাত্রিক স্থানে এদের অভিমুখটা কিন্তু ডিফারেন্ট হয়।
এক্স ওয়াই জেড তিনটে এতে বরাবর আছে, দেখো এক্স ওয়াই আর জেড। তো এবার কি হয় না তোমার ত্রিমাত্রিক স্থান যখন চলে আসছে আমাদের, তখন এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক স্থানে কিন্তু এদের ডিরেকশনটা আলাদা হয়। ঠিক আছে, সেই জন্যই এগুলোকে পি এক্স পি ওয়াই পি জেড দ্বারা চিহ্নিত করা হচ্ছে। আর এক একটি পি অরবিটাল কিন্তু এক একটা অ্যাক্সিস ওয়াইজ সুষমভাবে বিন্যস্ত থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর চলে যাচ্ছি আমরা ডি তে। ডি এর ছবিগুলো দেখো। ডি কে দেখো, একটা ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স ওয়াই। দেখেছো? এই দেখো ডি ওয়াই জেড এ দেখো, কোথায় গেল, ডি জেড স্কোয়ার। আচ্ছা, এ বি সি ডি ই, এটা হচ্ছে তোমার ডি ওয়াই জেডটা। দেখো ডি ওয়াই জেড এ দেখো যে চারটে লোব, তাই তো? তাহলে ডি কক্ষকে কটা লোব থাকবে? চারটে লোব থাকবে। এইগুলো কিন্তু ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ডি ওয়াই জেড এ দেখো চারটে লোব। হ্যাঁ, ডি ওয়াই জেড এ শুধু না, তোমার এক্স ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই চারটে ক্ষেত্রে কিন্তু চারটে করেই লোব আছে। শুধু ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে দেখো দুটো লোব, দেখতে পেয়েছো? ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে দেখো দুটো লোব আছে। ঠিক আছে, এবার দেখো বলছে ডি এক্স ওয়াই তে দেখো, আমরা বলছি এদের এক্স ওয়াই তলে, এক্স আর ওয়াই তলে, তাই তো? এক্স তল আর ওয়াই তল। এক্স আর ওয়াই তলে দেখো এক্স আর ওয়াই অক্ষের সঙ্গে এরা 45 ডিগ্রি কোণে কিন্তু বিন্যস্ত আছে। এরা 45 ডিগ্রি কোণে বিন্যস্ত আছে। এবারে এক্স জেড এর বা ওয়াই জেড এর ক্ষেত্রে দেখো এখানে চারটে লোব আছে, যেটা হচ্ছে কি আছে, ওয়াই আর জেড তলে। ওয়াই জেডটা কি হবে না, ওয়াই আর জেড তলে, ওয়াই আর জেড অ্যাক্সিসের সঙ্গে কিন্তু এরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এবার এক্স ওয়াই জেড এই অ্যাক্সিস বরাবর কি হয় না, এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর এদের মানে শ্রোডিঞ্জারের মত অনুসারে এদের ভ্যালুটা 0 হয়। ঠিক আছে, এগুলো আমি জাস্ট বলছি, এগুলো নোট ডাউন করার দরকার নেই, জাস্ট বলছি, শুনে রাখো। আর এখানে এক্স ওয়াই আর ওয়াই জেড তল দুটো কিন্তু ডি এক্স জেড কক্ষকের দুটো আমাদের অ্যাঙ্গুলার নোড হিসেবে বলতে পারো সমকোণে বিন্যস্ত থাকে এরা। ঠিক আছে, আর ডি জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানেও কিন্তু চারটে লোব, তাই তো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারেও তো চারটে লোব আছে, দেখো চারটে লোব আছে। এক্ষেত্রে কি হয়, এক্স ওয়াই তলে, এক্স আর ওয়াই তলে কি হয়, এক্স আর ওয়াই তলে কি হয় না, দুটো বিপরীত প্রান্ত বরাবর আছে। দেখো এক্স আর ওয়াই তলে দুটো বিপরীত প্রান্ত বরাবর এরা বিন্যস্ত আছে। ঠিক আছে, আর ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে দেখো কটা লোব? দুটো লোব, তাই তো? এক্ষেত্রে দুটো লোব। এই কক্ষকের সাথে কি হয় দেখো, দুটো লোব জেড অক্ষ বরাবর বিন্যস্ত আছে। তাহলে কোন অক্ষ বরাবর আছে? জেড অক্ষ বরাবর। এক্ষেত্রে যেমন ধরো দুটো বিপরীত প্রান্ত বরাবর এক্স এর আর ওয়াই এর দিকে, এক্স ওয়াই তলে রয়েছে, এক্স আর ওয়াই অক্ষ বরাবর, অক্ষের দুই বিপরীত প্রান্ত বরাবর বিন্যস্ত আছে। কিন্তু ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে দেখো এরা কি থাকবে, জেড অ্যাক্সিস বরাবর বিন্যস্ত থাকবে। এবং মূল বিন্দুটাকে কেন্দ্র করে কি হয়, এই যে মূল বিন্দু তো মিডিলে আছে, একদম কেন্দ্রে আছে, মূল বিন্দুটাকে তোমার ইয়ে করে কেন্দ্র করে এই এক্স আর ওয়াই তলে একটা বলয় সৃষ্টি হয়, যেটাকে ডোনাট বলে। এই যে এখানে একটা দেখছো না বলয় ক্রিয়েট হয়েছে, এই দুটো লোবের, এটা একটা লোব, এটা একটা লোব, এই দুটো লোবের এক্স ওয়াই তলে ডি জেড স্কোয়ার কক্ষকের একটা বলয় থাকে, সেটাকে বলে ডোনাট। ঠিক আছে, এবার চলো আমরা একটু
এতে চলে যাই। লাইক s অরবিটাল p অরবিটাল ইনক্রিজেস ইন সাইজ অ্যান্ড এনার্জি উইথ ইনক্রিজেস। এখানে আমরা এখনো পিটা আর কি চলছে, আমরা তার আগে ডিটা পড়ে নিয়েছি। ডি এর জাস্ট পিকচারটা আগে যেহেতু ছিল তাই পিকচার ওয়াইজ আমরা একটু পড়ে নিলাম। আচ্ছা, পিতে আর একটুখানি আছে, সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে এস অরবিটালের মতোই পি অরবিটালের মানও কিন্তু এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান বৃদ্ধি, মানে এন এর ভ্যালু বাড়ার সাথে সাথে এর সাইজ আর এনার্জি হচ্ছে ইনক্রিজ করতে থাকে। দ্যাটস ওয়াই দ্য অর্ডার অফ এনার্জি অ্যান্ড দ্য সাইজ of the various pre-orbitals is 4p, 3p, 2p, তাই 4p, 3p, 4p greater than 3p greater than 2p, মানে 4s এর মতোই হয় আর কি এটা, ঠিক আছে? মোট কথা হচ্ছে s এর মতন। Further, like s orbital, the probability density function for p orbital also pass through value 0. Besides, at 0 and infinite distance, as the distance from the nucleus increases, কি বলছে, s অরবিটালের মতোই p অরবিটালে যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের ভ্যালুটা 0 হয় এবং কি হয়, এই ইনফাইনাইট ডিস্টেন্স আর কি, ইনফাইনাইট ডিস্টেন্সে কি হয়, মানে একটা অসীম দূরত্ব ছাড়াও শূন্য হতে পারে যখন নিউক্লিয়াস থেকে তার ডিস্টেন্সটা ইনক্রিজ করছে। ঠিক আছে, ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস ইনক্রিজ করছে যখন, তখন কি হচ্ছে না, এস এর মতোই পি অরবিটালেরও প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের ভ্যালুটা 0 হচ্ছে এবং সেই ইনফাইনাইট ডিস্টেন্স ছাড়াও 0 হতে পারে। ঠিক আছে, ইনফাইনাইট ডিস্টেন্সের জন্যই যে 0 হবে সেটা না, ইনফাইনাইট ডিস্টেন্স ছাড়াও সেটা 0 হতে পারে যখন নিউক্লিয়াস থেকে দূরত্বটা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে কিন্তু নাম্বার অফ নোডস আর গিভেন বাই n-2, ওক্ষেত্রে ছিল কি n-1, এক্ষেত্রে n-2, দ্যাট ইজ দ্য নাম্বার অফ রেডিয়াল নোড ইজ 1 ফর 3p অরবিটাল। তাহলে 3p এর জন্য রেডিয়াল নোড যেটাকে বাংলায় বলে অরিও নোড, এই যে পয়েন্টস গুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বা তোমার এই ধরো p অরবিটালের শক্তির ক্রমটা, অর্ডারটা, সাইজ অ্যান্ড এনার্জির অর্ডারটা, বা এস এর যে অর্ডারটা, বা তার আকৃতি কি এস এর মতো হয় কি না, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের একদম নখদর্পণে থাকতে হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো নখদর্পণে তোমাদের থাকতে হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু n-2 দ্বারা প্রকাশ করা হচ্ছে এবং 3p এর ক্ষেত্রে রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে 1। কেন? n-2 এ n এর জায়গায় যদি আমি 3 বসাই, 3p এর ক্ষেত্রে n এর ভ্যালু কত 3, তাহলে 3 যদি বসাই n এর জায়গায় তাহলে n-2, তাহলে 3-2 হচ্ছে 1, তাহলে 3p অরবিটালের জন্য রেডিয়াল নোড হচ্ছে 1, 4p এর জন্য কত হবে 4-2 2, এইভাবে কিন্তু চলতে থাকে যেরকমটা এসে পড়েছিলাম। ফর n = 2 the orbital is known as d orbital। এবার আসছে আমাদের d, তাহলে l কখন l মানে n এর ভ্যালু 3 হলে l এর ভ্যালু 2 হবে, তাই তো? তাহলে n-1 এর থেকে বড় হবে না l এর মান, তাহলে l এর 2 এর মানের জন্য কিন্তু d কক্ষক নামে পরিচিত যে কক্ষকটা আছে আর কি। তাহলে l = 2 এর জন্য m এর তাহলে 5টা ভ্যালু হতে পারে, -2, তাহলে কি হয় -l থেকে +l পর্যন্ত, তাহলে -2, -1, 0, +1, +2, তাহলে কটা আমরা পেলাম? l = 2 এর জন্য যে কক্ষক আছে সেটা d অরবিটাল নামে পরিচিত, তাহলে 5টা d অরবিটাল পেয়েছিলাম, তাই তো? সেটা অলরেডি আমরা এই পিকচারটায় দেখে নিয়েছি, 2.15 এর ফিগারটায় আমরা d অরবিটালস গুলো সম্পর্কে যেগুলো পড়লাম। কি বলছে দেখো, the 5d orbitals are, আমরা বলেই ফেলেছি অলরেডি 5টা d অরবিটাল, dxy, dayz, dxz, dx² minus y square and dz square. The shape of the first 4d orbitals are similar to each other। বললাম চারটের ক্ষেত্রে কি আছে, চারটে করে লোব আছে, and the fifth one dz² different from the other, but all 5 3d orbitals are equivalent in energy। এদের শক্তিটা কিন্তু, এদের আকৃতিটা ডিফারেন্ট হলেও কিন্তু এদের এনার্জিটা কিন্তু একদম
সমতুল্য, ইকুইভ্যালেন্ট। দ্য d orbital for which n is greater than 3 also have shapes similar to 3d orbital but differ in energy and size। বলছে কি n এর মান 3 এর থেকে বেশি এরূপ যে d কক্ষকগুলো তাদের আকৃতিটা কিন্তু 3D এর মতোই, কিন্তু এদের এনার্জিটা কিন্তু, যাদের ধরো 3D কক্ষকের মানে 5টা 3D হলে সেটা হচ্ছে তাদের এনার্জিটা কিন্তু ইকুইভ্যালেন্ট, কিন্তু আমি বলছি n এর ভ্যালু এখানে 3, কিন্তু n এর ভ্যালু যদি 4D বা 5D হয় সেক্ষেত্রে n এর ভ্যালু কত 4 বা 5, সেক্ষেত্রে কিন্তু আকৃতিটা 3D অরবিটালের মতোই হয়, কিন্তু এনার্জি বা সাইজটা কিন্তু শেপটা সেম হয়, 3D এর মতোই হয়, কিন্তু এনার্জির পরিমাণটা বা আমাদের সাইজটা কিন্তু ডিফারেন্ট হয়। এবার বলছে রেডিয়াল নোড, বিসাইডস দ্য রেডিয়াল নোড মানে হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেখানে 0 সেটাই হচ্ছে রেডিয়াল নোড। তাহলে রেডিয়াল নোড ছাড়াও দ্য প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ফর দ্য এনপি অ্যান্ড এনডি অরবিটাল আর 0 অ্যাট দ্য প্লেন এস পাসিং থ্রু দ্য নিউক্লিয়াস। কি বলছে এনপি, আমরা এনএস এর কথা পড়েছি তাই তো, এখানে বলছে রেডিয়াল নোডস ছাড়াও যেখানে আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের ভ্যালুটা হচ্ছে 0, এনপি আর এনডি অরবিটালের জন্য সেই প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের মানটা নিউক্লিয়াস দিয়ে গেছে এরূপ একটা প্লেনে কিন্তু 0 হয়, মানে নিউক্লিয়াস এক্ষেত্রে মূল বিন্দু। নিউক্লিয়াস দিয়ে গেছে যদি হয় একদম মিডল দিয়ে গেছে এরূপ ক্ষেত্রে কিন্তু সেটা 0 হয়। ফর এক্সাম্পল তুমি দেখতে পারো যে পি জেড অরবিটালের ক্ষেত্রে এক্স ওয়াই তলটা কিন্তু একটা নোডাল তল, পি জেড এর ক্ষেত্রে ছবিটা দেখবে সেক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই যে তলটা নোডাল তল, কারণ হচ্ছে নিউক্লিয়াস মূল বিন্দু দিয়ে গেছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের ভ্যালুটা, যেখানে সেই প্লেনে কিন্তু ভ্যালুটা 0 হয়। তাহলে dx যে y কক্ষকের ক্ষেত্রে দেখবে দুটো নোডাল তল আছে, নোডাল প্লেন বা নোডাল সারফেস এগুলো কিন্তু ডিফারেন্ট। নোডাল প্লেন, নোডাল সারফেস আর নোড কিন্তু সেম, বা রেডিয়াল নোড এগুলো কি করে বের করে সেগুলো আমরা পড়বো এক্ষুনি। আচ্ছা দেখো তাহলে পি জেড অরবিটালের ক্ষেত্রে এক্স ওয়াই প্লেন ইজ এ নোডাল প্লেন, একটা নোডাল প্লেন থাকে, কিন্তু ডি এক্স ওয়াই এর ক্ষেত্রে দেখো 2 নোডাল প্লেন যেটা পাসিং থ্রু দ্য অরিজিন অ্যান্ড বাইসেক্টিং ইন দ্য এক্স ওয়াই প্লেন কন্ট্যাক্টিং জেড অ্যাক্সিস। বলছে জেড অক্ষ বরাবর এক্স ওয়াই তলকে এটা মানে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, আর দুটো নোডাল তল আছে ডি এক্স ওয়াই এর ক্ষেত্রে যেটা একদম নিউক্লিয়াস দিয়ে অরিজিন দিয়ে যায়, নিউক্লিয়াস দিয়ে যায়, সেটাকে বলে অ্যাঙ্গুলার নোড। তাহলে এই যে জেড অ্যাক্সিস বরাবর এটা এক্স ওয়াই তলটাকে যেহেতু একটা দ্বিখণ্ডিত করে দিয়েছে না, বাইসেক্টিং করে দিয়েছে মানে দ্বিখণ্ডিত করে দিয়েছে, তাই জন্য এটাকে অ্যাঙ্গুলার নোড বলে। তাহলে দিস আর কল্ড অ্যাঙ্গুলার নোড। এই যে টার্মস গুলো অবশ্যই মার্ক করবে, এগুলো এনইটি থেকে কোশ্চেনের জন্য, এনইটি এমসিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে দেখো যে অ্যাঙ্গুলার নোট, এবং এই যে অ্যাঙ্গুলার নোট এর ভ্যালুটা কি দ্বারা ডিনোট করা হয় জানো, এল দ্বারা প্রকাশ করা হয়, স্মল এল। অ্যাঙ্গুলার নোটকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি অরবিটালের জন্য অ্যাঙ্গুলার নোট বা একটা, ডি এর জন্য দুটো থাকবে, দিক বাইসেক্ট করে দেয় তো এইভাবে চলতে থাকে। তাহলে মোট নোডের সংখ্যা আমরা প্রথম থেকে কি পড়লাম, এই যেটা এটা তো বোল্ডে অলরেডি লেখাই আছে, টোটাল নোডের সংখ্যাটা আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম, নোডাল সারফেস যেটা গো, তাহলে ওটা হচ্ছে n-1 দ্বারা প্রকাশ করেছিলাম। আচ্ছা অ্যাঙ্গুলার নোডকে আমরা কি পড়লাম, এল দ্বারা প্রকাশ করেছিলাম। আর রেডিয়াল নোড কিভাবে বের করব, n-l-1, n-l-1 হচ্ছে রেডিয়াল নোড। ধরো 2p অরবিটালের ক্ষেত্রে ধরো আমি রেডিয়াল নোড বলতে বলছি, তাহলে 2p এর ক্ষেত্রে n এর ভ্যালু কত 2, l এর ভ্যালু কত 2 - 1 1, তাহলে 2 - 1 - 1 কত হলো 0। সেরকমই তোমাকে এরকম ভাবে কোশ্চেন আসতে পারে যে 3p অরবিটালের জন্য রেডিয়াল নোড কত, তাহলে বলতে পারবে, তোমাকে এই ফর্মুলাটা
মাথায় রাখতে হবে। তাহলে আমাদের নোডের সংখ্যা, নোডাল যে সারফেস সেটা প্রকাশ করছি আমরা n-1 দিয়ে, অ্যাঙ্গুলার নোডকে শুধু এল দিয়ে, এল এর ভ্যালু যেটা হবে সেটাই হচ্ছে অ্যাঙ্গুলার নোড, আর রেডিয়াল নোডকে আমরা n-l-1 দ্বারা প্রকাশ করি। এবার আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের এনার্জিস অফ অরবিটাল। এনার্জিস অফ অরবিটাল, এই অরবিটালস গুলোর এনার্জি সম্পর্কে পড়বো। The energy of an electron in a hydrogen atom is determined solely by the principal quantum number. এই যে হাইড্রোজেন পরমাণুতে উপস্থিত একটা ইলেকট্রনের যে এনার্জির পরিমাণটা কেবলমাত্র কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দ্বারাই নির্ণয় করা যায়। ডিটারমাইন করব তাহলে কিভাবে হাইড্রোজেন পরমাণুতে উপস্থিত যে ইলেকট্রনের যে শক্তির পরিমাণটা আমরা কিভাবে ডিটারমাইন করব, সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দ্বারা। Thus the energy of the orbital in hydrogen atom increases, কিভাবে তাহলে একটা হাইড্রোজেন অ্যাটমের এনার্জিটা কি করে আমাদের মানে বৃদ্ধি পায় দেখো, 1s লেস দ্যান 2s, 1s এর থেকে 2s এর এনার্জি বেশি, আবার 2s আর 2p ক্ষেত্রে কিন্তু এনার্জি কম, এনার্জি সমান, সরি 2s আর 2p ক্ষেত্রে কিন্তু এনার্জিটা সমান, আবার 2p থেকে 3s এর বেশি, 3s আর 3p ক্ষেত্রে 3d ক্ষেত্রে সমান, 4s 4p 4d 4f এদের ক্ষেত্রে সমান। তাহলে কি হচ্ছে ব্যাপারটা দেখো, বলছে যে although the shape of 2s and 2p orbital are different, 2p আর 2s এদের অরবিটালটার শেপটা কিন্তু ডিফারেন্ট, কিন্তু একটা ইলেকট্রন, an electron has the same energy when it is in the 2s orbital as when it is present in 2p orbital। বলছে এদের শেপটা ডিফারেন্ট হতে পারে, s আর p এর, s হচ্ছে আমাদের স্ফেরিক্যাল শেপ হয়, এটা তো স্ফেরিক্যাল শেপ হয় না, পিটা এটা হচ্ছে ডাম্বেল টাইপের দেখতে হয়, ডাম্বেল আকার, তাই তো ডাম্বেলের মতোই তো দেখতে হয় না। তাহলে বলছে 2s আর 2p অরবিটালের শেপটা ডিফারেন্ট হলেও একটা ইলেকট্রন 2s অরবিটাল বা 2p কক্ষক যেখানেই থাক না কেন শক্তির পরিমাণটা কিন্তু এদের সেম হয়, তাই জন্যই কিন্তু 1s লেস দ্যান 2s হলেও 2s ইকুয়াল টু 2p, এইভাবে প্রত্যেকটা চলতে থাকছে। এবার বলছে দ্য অরবিটাল হ্যাভিং দ্য সেম এনার্জি, এই অরবিটালের কিন্তু একদম সেম এনার্জি যেহেতু থাকে, এই যাদেরকে বলে ডিজেনারেট মানে সমশক্তি সম্পন্ন বলা হয়, একই শক্তি সম্পন্ন কক্ষক। দ্য অরবিটাল হ্যাভিং সেম এনার্জি মানে একই শক্তি সম্পন্ন অরবিটালস যেগুলোকে বলে ডিজেনারেট। দ্য 1s orbital in a hydrogen atom as said earlier correspond to the most stable condition and is called ground state। এটা কি বলছে, এই ডিজেনারেট ব্যাপারটা মার্ক করবে অবশ্যই, এবং 2s 2p কেন তোমার হচ্ছে তোমার এদের শেপটা সেম হলেও শেপটা ডিফারেন্ট হলেও এনার্জি লেভেলটা কেন সেম হচ্ছে সেটার জায়গাটা মার্ক করবে অবশ্যই, আর ডিজেনারেট মার্ক করবে, গ্রাউন্ড স্টেট মার্ক করবে, এক্সাইটেড স্টেট আর গ্রাউন্ড স্টেট এই দুটো মার্ক করবে। বলছে আগেই বললাম যে হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটাল সব থেকে স্টেবল কন্ডিশনে থাকে যেটাকে বলে গ্রাউন্ড স্টেট, and an electron residing in this orbital is most strongly held by the nucleus। বলছে এই অরবিটালে অবস্থিত যে ইলেকট্রনটা সেটা কিন্তু নিউক্লিয়াস দ্বারা সব থেকে দৃঢ়ভাবে স্ট্রংলি হেল্ড বাই দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াস দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। An electron in the 2s 2p or higher orbitals in a hydrogen atom is in excited state। একদম 1s এর ক্ষেত্রে কিন্তু এটা গ্রাউন্ড স্টেট, তারপর 2s 2p আরো উচ্চ যত যাব 3p 3d 4d 4f তখন কিন্তু সেটা এক্সাইটেড স্টেটে পৌঁছে যায়। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটা ইলেকট্রন যখন 2s 2p বা তার থেকে বেশি হায়ার অরবিটালসে পৌঁছে যায় তখন সেটাকে বলবো এক্সাইটেড স্টেট। আর গ্রাউন্ড স্টেটে কি হয়, হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালটা সবচেয়ে
বেশি মোস্ট স্টেবল কন্ডিশনে থাকে। এক্ষেত্রে দেখো ছবিটা দিয়েছে যেটা, এনার্জি লেভেল ডায়াগ্রাম ফর দ্য ফিউ ইলেকট্রনিক সেল অফ হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে দেখো 1s থেকে 2s এর বেশি, কিন্তু 2s এর সাথে 2p সেম, তাই তো বললাম, কারণ এদের শেপ এস আর পি এদের শেপ ডিফারেন্ট, কিন্তু এনার্জি লেভেল কিন্তু একদম ইকুয়াল হয়। আবার 2p থেকে 3s এর বেশি এনার্জি, কিন্তু 3s 3p 3d spd এদের তিনজনেরই তো শেপ ডিফারেন্ট, অথচ দেখো এদের এনার্জি লেভেল কিন্তু সেম হয়। কিন্তু দেখো বিতে যে আছে আমাদের মাল্টি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, 1s এর পর 2s, তারপর 2s এর পর 2p 3p, এগুলো আলাদা আলাদা কেন হচ্ছে? মনে রাখবে যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যে গৌণ কোয়ান্টাম সংখ্যা যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয় সেটা ডিফারেন্ট হলেও প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান বিশিষ্ট যে কক্ষকদের শক্তি কিন্তু সমান হয়। কিন্তু মাল্টি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান সমান হলে বিভিন্ন গৌণ কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট কক্ষক সমূহের শক্তিটা বিভিন্ন হয়। ঠিক আছে, এল এর ভ্যালু মাল্টি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হয়। যতই প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা সমান হোক না কেন, গৌণ কোয়ান্টাম সংখ্যার মান অনুযায়ী কিন্তু মাল্টি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে শক্তিটা এদের বিভিন্ন হয়। ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কিন্তু গৌণ কোয়ান্টাম সংখ্যার মান ডিফারেন্ট, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটা ডিফারেন্ট হলেও প্রিন্সিপাল কোয়ান্টাম মান বিশিষ্ট কক্ষকদের শক্তি কিন্তু সমান হয়। সেই জন্যই 2s 2p সমান, কিন্তু এখানে 2s আর 2p ডিফারেন্ট, তাই তো দেখেছো মাল্টি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে এটা, আর এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে। এবার বলছে দেখো, দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন এ মাল্টি ইলেকট্রন অ্যাটম আনলাইক দ্যাট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম depends not only on its principal quantum number but also on its azimuthal quantum number সাবসেল। যেটা বলছে বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু মানে মাল্টি ইলেকট্রন পরমাণুর ক্ষেত্রে কি হয়, একটা ইলেকট্রনের যে এনার্জির পরিমাণটা, শক্তির পরিমাণটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তো অন্যরকম হয়, সেটা আমরা বললাম। সেটা কিন্তু শুধুই যে মুখ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর নির্ভর করে তা নয়, সেটা কিন্তু আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপরও নির্ভরশীল। সেই জন্যই দেখবে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে 2s 2p ইকুয়াল হলেও মাল্টি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হয়। That is, for a given principal number s p d f all have different energies। তার মানে একটা নির্দিষ্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের জন্য SPDF কক্ষক সমূহের শক্তির পরিমাণটা বিভিন্ন হবে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মধ্যে শক্তিটা কি হয়, s greater than p greater than d greater than less than f, s less than p less than d less than f। তার মানে f এর শক্তিটা সব থেকে বৃদ্ধি পাচ্ছে, এইরকম অর্ডার ওয়াইজ কিন্তু বৃদ্ধি পায়। ফর হায়ার এনার্জি লেভেল দিস ডিফারেন্সেস আর সাফিসিয়েন্টলি প্রোনাউন্সড অ্যান্ড স্ট্র্যাটেজিং অফ অরবিটাল এনার্জি মে রেজাল্ট। দ্যাট ইজ 4s less than 3d, 6s less than 5d, 4f less than 6p। এইভাবে হচ্ছে, দেখো আমাদের বলছে যে এই যে উচ্চতর শক্তি স্তরের ক্ষেত্রে আরো হায়ার এনার্জি অরবিটালের ক্ষেত্রে কি হচ্ছে, হায়ার এনার্জি লেভেল, এক্ষেত্রে কি হচ্ছে যে কক্ষক সমূহ যেমন এগুলোর ক্ষেত্রে কক্ষ শক্তির মধ্যে পার্থক্যটা কিন্তু একদম প্রোনাউন্সড অ্যান্ড স্ট্র্যাটেজিং, একটা সুস্পষ্ট এবং একটা আশ্চর্যজনক। দেখো 3d এর বেশি 4s এর থেকে, 5d এর বেশি 6s এর থেকে, কিন্তু এক্ষেত্রে তো 4s এর বেশি হওয়ার কথা কারণ n এর ভ্যালু এদের বেশি, কিন্তু
তা নয়, কারণ মুখ্য কোয়ান্টাম সংখ্যার ওপর শুধু ডিপেন্ড করে না, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ওপরও ডিপেন্ড করে। 4s লেস দ্যান 3d, এক্ষেত্রে কিন্তু আমাদের n এর ভ্যালুও দেখতে হবে, l এর ভ্যালুও দেখতে হবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের মানে ইয়েগুলো হবে, তোমার প্রসেসগুলো চলবে। ঠিক আছে, মানে শক্তি সেই অনুযায়ী আমাদের বিচার করতে হবে কার শক্তি বেশি কার কম। সেরকমই দেখো, মানে এগুলো আমরা আরো ডিটেলসে পাউলির অপবর্জন নীতি বলো বা আউফবাউ প্রিন্সিপাল, এগুলোতে দেখবো আরো ডিটেলসে। দেখবে n প্লাস n এর ভ্যালু, n প্লাস l এর ভ্যালু বৃদ্ধির সাথে সাথে কিন্তু এনার্জি বৃদ্ধি পায়। এইভাবে, এটা হচ্ছে আউফবাউ প্রিন্সিপালের একটা ল। ঠিক আছে, the main reason for having different energies of the subcell is the mutual repulsion among the electrons in multi-electron atom। বলছে কি না, বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর মধ্যে কক্ষক সমূহের বিভিন্ন রকমের যে শক্তি, তার প্রধান কারণ হচ্ছে ইলেকট্রনগুলোর মধ্যে রিপালশন মানে বিকর্ষণ। ইলেকট্রনগুলোর মধ্যে যে একটা পারস্পরিক বিকর্ষণ, সেটাই হচ্ছে এই মাল্টি ইলেকট্রন অ্যাটমের মধ্যে অরবিটালসগুলোর ডিফারেন্ট এনার্জির মেন রিজন। The only electrical interaction present in hydrogen atom in the attraction between the negatively charged electron and the positively charged nucleus। বলছে নেগেটিভলি চার্জড ইলেকট্রন আর মানে হাইড্রোজেন পরমাণুতে নেগেটিভলি চার্জড ইলেকট্রন আর পজিটিভলি চার্জড নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের কারণেই কিন্তু অনলি অ্যাট্রাকশনের কারণের জন্যই শুধুমাত্র এই যে ইলেকট্রিক্যাল ইন্টারাকশন হাইড্রোজেন অ্যাটমে বর্তমান থাকে। ইলেকট্রিক্যাল ইন্টারাকশন মানে একটা বৈদ্যুতিক ইন্টারাকশন। কিসের জন্য না, এই নেগেটিভলি চার্জড ইলেকট্রন আর পজিটিভলি চার্জড নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশনের জন্যই কিন্তু হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রিক্যাল ইন্টারাকশন প্রেজেন্ট থাকে। In multi-electron atom, besides the presence of attraction between nucleus or electron, there are repulsion term between every electron and other electrons present in the atom। কি বলছে না, মাল্টি ইলেকট্রন অ্যাটমে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যেকার অ্যাট্রাকশন ফোর্স যেটা, সেটা ছাড়াও প্রত্যেকটা ইলেকট্রনের সাথে তো অন্য ইলেকট্রনের একটা রিপালশন বলও বর্তমান আছে। সেই জন্য আমরা আগেই বললাম সেটা ইলেকট্রন সমূহের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে। তাহলে আকর্ষণ বল ছাড়াও প্রত্যেকটা মানে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল, আর প্রত্যেকটা ইলেকট্রনের সাথে অন্য ইলেকট্রনের বিকর্ষণ বলও যেহেতু থাকে, তাই জন্য মাল্টি ইলেকট্রন অ্যাটমে একটা ইলেকট্রনের স্টেবিলিটির মেন কারণ হচ্ছে টোটাল অ্যাট্রাকটিভ ইন্টারাকশন আর মোর দ্যান দ্য রিপালসিভ ইন্টারাকশন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এনইটি এমসিকিউ এর জন্য কিন্তু এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এই লাইনটা থেকে তোমাদের কিন্তু এমসিকিউ আসতে পারে। তাহলে একটা মাল্টি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে কি হয়, একটা ইলেকট্রনের স্টেবিলিটির মেন রিজন হচ্ছে টোটাল অ্যাট্রাকটিভ ইন্টারাকশন আর মোর দ্যান দ্য রিপালসিভ ইন্টারাকশন, মানে মোট যে আকর্ষণ ইন্টারাকশনটা রিপালসিভ ইন্টারাকশনের অপেক্ষা বেশি, সেটাই হচ্ছে মাল্টি ইলেকট্রন অ্যাটমে একটা ইলেকট্রনের স্টেবিলিটির মেন রিজন। ঠিক আছে, নেক্সট চলো নেক্সট প্যারাগ্রাফে আমরা যাই। ইন জেনারেল দ্য রিপালসিভ ইন্টারাকশন অফ দ্য ইলেকট্রন ইন দ্য আউটার সেল উইথ দ্য ইলেকট্রন ইন দ্য ইনার সেল আর মোর ইম্পর্টেন্ট। বলছে সাধারণভাবে কিন্তু মানে আউটার সেল মানে বহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রনের রিপালসিভ ইন্টারাকশন মানে বিকর্ষণজনিত একটা ইন্টারাকশন থেকে ইনার সেলের ইলেকট্রনের রিপালশন অ্যাট্রাকশন কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আউটার সেলের থেকে ইনার সেলেরটা বেশি ইম্পর্টেন্ট। অন দ্য আদার হ্যান্ড, the attractive interaction of an electron increases with increase of positive charge on the nucleus। তাহলে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ যত বাড়বে, নিউক্লিয়াস কি হয় মিডিলে প্রোটন, তাহলে সেখানে কি আছে পজিটিভ চার্জ আছে,
তাহলে নিউক্লিয়াসে উপস্থিত পজিটিভ চার্জ যত বাড়বে তাহলে ইলেকট্রনের অ্যাট্রাকটিভ ইন্টারাকশন আর রিপালসিভ ইন্টারাকশন, তাই তো? তত ইনক্রিজ করবে ইলেকট্রনের ওই যে অ্যাট্রাকটিভ ইন্টারাকশন, কিন্তু তত ইনক্রিজ করবে যত নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ বৃদ্ধি পাবে। ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইলেকট্রন ইন দ্য ইনার সেলে ইলেকট্রনের প্রেজেন্সের জন্য ইলেকট্রন ইন দ্য আউটার সেল উইল নট এক্সপেরিয়েন্স দ্য ফুল পজিটিভ চার্জ অফ দ্য নিউক্লিয়াস। বলছে ইনার সেলে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের টোটাল যে পজিটিভ চার্জের আকর্ষণ বলটা উপলব্ধি করে না। ইনার সেলে বলছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইলেকট্রন ইন দ্য ইনার সেলে ইলেকট্রনগুলোর প্রেজেন্সের কারণে ইলেকট্রন ইন দ্য আউটার সেলের ইলেকট্রনগুলো কি হয় না, উইল নট এক্সপেরিয়েন্স দ্য ফুল পজিটিভ চার্জ অফ দ্য নিউক্লিয়াস। এরা নিউক্লিয়াসের যে ফুল একটা পজিটিভ চার্জ সেটা এরা উপলব্ধি করতে পারে না। The effect will be lowered due to the partial screening of positive charge on the nucleus by the inner cell electron. বলছে এই যে এফেক্টটা এটা কি হয়, will be lowered, কি হয় কমতে থাকে, কখন না ডিউ টু দ্য পার্সিয়াল স্ক্রিনিং অফ পজিটিভ চার্জ অন দ্য নিউক্লিয়াস বাই দ্য ইনার সেল ইলেকট্রন। নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ সেটা ইনার সেলের ইলেকট্রন দ্বারা পার্শিয়ালি কভার্ড থাকে, স্ক্রিনিং মানে আবৃত বা কভার্ড বলতে পারো। তাহলে এই প্রভাবটা কখন কমতে থাকবে, কোন প্রভাব? এই যে বললাম যে ইনার সেলে ইলেকট্রনগুলোর প্রেজেন্স থাকার কারণে আউটার সেলের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের যে টোটাল পজিটিভ চার্জ এটা ফিল করতে পারে না, উপলব্ধি করতে পারে না। এই এফেক্টটা কখন লোয়ার্ড হয়, যখন নিউক্লিয়াসের পজিটিভ চার্জ ইনার সেলের ইলেকট্রন দ্বারা পার্সিয়ালি স্ক্রিনিং থাকে। দিস ইজ নোন অ্যাজ শিল্ডিং অফ দ্য আউটার সেল। এটা আমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, এইটুকু মানে এই প্যারাগ্রাফটাই বলতে পারো। তার মধ্যেও যেটা বলে দিচ্ছি, যেটা বোল্ড করা আছে সেই পয়েন্টসগুলো কখন তুমি বুঝতে পারবে, যখন তুমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বে। This is known as the shielding of the outer cell electron from the nucleus by the inner cell electron. কি বলছে, যেটা আউটার সেলের ইলেকট্রনের নিউক্লিয়াস থেকে ইনার সেলের নিউক্লিয়াস দ্বারা আবরণ নামে পরিচিত, ঠিক আছে? এবং এই যে নেট পজিটিভ চার্জ এক্সপেরিয়েন্সড বাই আউটার ইলেকট্রন, এই যে আউটার ইলেকট্রন সমূহ টোটাল যে পজিটিভ চার্জটা উপলব্ধি করে আউটার সেলে কি হচ্ছে না, আউটার ইলেকট্রনটা টোটাল যে পজিটিভ চার্জটা আমাদের করছে, তোমার উপলব্ধি করছে বা অনুভব করছে, সেটা কি নামে পরিচিত? সেটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যাকে দেখো জেড একদম এতে ইএফএফ লেখা আছে ইনটু ই, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে কার্যকরী নিউক্লিয় আধান নামে যেটা পরিচিত। Despite the shielding of the outer electron from the nucleus by the inner cell electron, the attractive force experienced by the outer cell electron increases with increase of nuclear charge. কি বলছে না, বলছে যে ইনার সেল ইলেকট্রন দ্বারা নিউক্লিয়াস থেকে আউটার সেল ইলেকট্রনের আবরণী প্রভাব থাকা সত্ত্বেও আউটার ইলেকট্রন সমূহ যে অ্যাট্রাকটিভ ফোর্সটা অনুভব করে সেটা নিউক্লিয় পজিটিভ চার্জ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। আবার বলছি, সেটা হচ্ছে ইনার সেল ইলেকট্রন দ্বারা নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রন সমূহে একটা আবরণী প্রভাব আছে, তাই তো বললাম আমরা।
আংশিক একটা আবরণ থাকে না, পার্সিয়াল, যেটা স্ক্রিনিং বললাম। তাহলে অন্তঃস্থ ইলেকট্রন দ্বারাই তো নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রন সমূহে আবরণী প্রভাব থাকা সত্ত্বেও কিন্তু এই বহিস্থ মানে আউটার সেল ইলেকট্রন সমূহ একটা অ্যাট্রাকটিভ ফোর্স এক্সপেরিয়েন্সড করে, অনুভব করে, যেটা কিনা নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। ইন দ্য আদার ওয়ার্ডস, the energy of the interaction between the nucleus আর ইলেকট্রন, that is the orbital energy বলতে পারি। কক্ষকের শক্তি মানে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা ডিক্রিজ করে কখন জানো? যখন পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায়, মানে জেড। পরমাণু ক্রমাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কক্ষকের শক্তি, যেটা বলতে পারো ইন্টারঅ্যাকশনটা, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে ইন্টারঅ্যাকশনের কথা আমরা পড়ছিলাম তো, সেটা কিন্তু ক্রমশ হ্রাস পেতে থাকে। তার মানে কি হয়? দ্যাট ইজ মোর নেগেটিভ। এরপর চলো আমরা নেক্সট প্যারাগ্রাফে যাচ্ছি। কি বলছে? যে বোথ দা এই যে অ্যাট্রাকটিভ আর রিপালসিভ ইন্টারঅ্যাকশন, এই রিলেটেড একটা কোয়েশ্চেন তোমাদের আসতে পারে। আমি যা যা কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে সবটাই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে আমি একদম দিয়ে দেব। ঠিক আছে? অ্যাসাইনমেন্টগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে করো। আচ্ছা, এটা দেখো, both the attractive and repulsive interaction depend upon the cell and shape of the orbital in which the electron is present. এই যে অ্যাট্রাকটিভ আর রিপালসিভ মানে আকর্ষণ আর বিকর্ষণ ইন্টারঅ্যাকশন কিসের ওপর ডিপেন্ড করে? ইলেকট্রন যে কক্ষে উপস্থিত থাকে এবং কক্ষকের আকৃতির ওপর। সেল অ্যান্ড শেপ অফ দ্য অরবিটাল ইন হুইচ ইলেকট্রন ইজ প্রেজেন্ট, ইলেকট্রন যে কক্ষে উপস্থিত থাকে এবং সেই কক্ষকের আকৃতিটা কিরম হয় তার উপর ডিপেন্ড করে এই অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন আর রিপালসিভ ইন্টারঅ্যাকশন। ফর এক্সাম্পল, ইলেকট্রন প্রেজেন্ট ইন স্ফেরিক্যাল শেপ, আমরা ইলেকট্রন প্রেজেন্ট থাকে স্ফেরিক্যাল শেপে। ঠিক আছে? S orbital shields the outer electron from the nucleus more effectively as compared to electron present in p orbital. বলছে ফর এক্সাম্পল বলতে পারি যে ইলেকট্রনের প্রেজেন্সটা গোলাকার যে এস কক্ষকে হলে এই আউটার ইলেকট্রন দ্বারা নিউক্লিয়াস থেকে যে আবরণ অনুভব করে সেটা পি অরবিটালে বর্তমান ইলেকট্রন অপেক্ষা বেশি কার্যকরী। তাহলে পি এর থেকে এস এ কিন্তু বেশি কার্যকরী। সিমিলারলি, ইলেকট্রনস present in p orbital shield the outer electron from the nucleus more than the electron present in the d orbital. এই লাইন মার্ক করবে অবশ্যই, এই তোমার ফর এক্সাম্পল থেকে যেটা বললাম। আর অ্যাট্রাকটিভ আর রিপালসিভ ইন্টারঅ্যাকশন কিসের উপর ডিপেন্ড করে এটাও কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য, এনইটি অ্যান্ড জেইর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বলছে পি অরবিটালে উপস্থিত ইলেকট্রন অপেক্ষা ইলেকট্রন মানে পি অরবিটালে অবস্থিত যে ইলেকট্রন সমূহ আউটার ইলেকট্রন নিউক্লিয়াস থেকে যে আবরণটা অনুভব করে সেটা ডি কক্ষকে বর্তমান ইলেকট্রনের থেকে বেশি। তার মানে এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ, এইভাবে হতে থাকে। ডি এর থেকে দেখো তাহলে পি এর বেশি, পি এর তাহলে এস এর থেকে কিন্তু কম, পি এর থেকে এস এর বেশি, ডি এর থেকে আবার পি এর বেশি। Even though all these orbitals are present in the same cell, এরা কিন্তু একই কক্ষে অবস্থান করে। এই কক্ষকগুলো একই কক্ষে অবস্থান করছে তো, অথচ এদের দেখো নিউক্লিয়াস থেকে যে আবরণ অনুভব করে সেটা কিন্তু পি এর থেকে এস এর বেশি, ডি এর থেকে পি এর বেশি, এইভাবে চলতে থাকে। Further within a cell, due to spherical shape of s orbital,
the s orbital electron spends more time close to the nucleus in comparison to p orbital electron, which spends more time in the vicinity of the nucleus in comparison to d orbital electron. কি বলছে না, বলছে যে একটা অরবিটালের কক্ষের মধ্যে, একটা সেলের মধ্যে আর কি, উইদিন এ সেল মানে একটা সেলের মধ্যে এস অরবিটালের গোলকাকার আকৃতি জন্য এস কক্ষকের ইলেকট্রনটা পি কক্ষকের ইলেকট্রনের তুলনায় বেশি সময় ইলেকট্রনের নিউক্লিয়াসের কাছে একদম কি হয়ে থাকে, ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে। একইভাবে পি কক্ষকে উপস্থিত ইলেকট্রনটা ডি কক্ষকের ইলেকট্রনের তুলনায় বেশি সময় নিউক্লিয়াসের কাছে থাকছে। তাই তো পি এর থেকে এস এর উপস্থিত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে বেশি সময় থাকছে, আবার ডি এর থেকে পি কক্ষকে উপস্থিত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে বেশি সময় থাকছে। তাই তো আমরা বললাম, কারণ নিউক্লিয়াস থেকে আবরণ অনুভবটা যার যতটা বেশি সেই অনুযায়ী কিন্তু হচ্ছে। তাহলে নিউক্লিয়াসের কাছে ডি কক্ষকের ইলেকট্রনের তুলনায় বেশি সময় থাকে কে, পি কক্ষকে উপস্থিত ইলেকট্রনগুলো। ইন আদার ওয়ার্ড, ফর এ গিভেন সেল একটা নির্দিষ্ট কক্ষে মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দা এফেক্টিভ, আমরা কি বলেছি না, এই এফেক্টিভ যে আমরা মার্ক করেছে তো নিশ্চয়ই, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ZEFF, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কার্যকরী নিউক্লিয় আধান যেটা, সেটা কি হচ্ছে না, এক্সপেরিয়েন্সড বাই দ্য নিউ ইলেকট্রন decreases with increase of azimuthal quantum number. That is, the s orbital electron will be more tightly bound to the nucleus than p orbital electron, which in turn will be better tightly bound than the d orbital electron. তাহলে একটা নির্দিষ্ট কক্ষের একটা ইলেকট্রন যে এফেক্টিভ নিউক্লিয় আধান অনুভব করে মানে ZEFF যেটা, সেটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করার সাথে সাথে হ্রাস পাচ্ছে। তার মানে এই যে এই জায়গাটা না ভীষণ ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, বলছে যে একটা ইলেকট্রন, একটা নির্দিষ্ট কক্ষের একটা ইলেকট্রন যে এফেক্টিভ নিউক্লিয় চার্জ অনুভব করে সেটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করার সাথে সাথে ডিক্রিজ করে। অর্থাৎ এস অরবিটালে ইলেকট্রন পি অরবিটালের ইলেকট্রনের তুলনায় খুবই শক্তভাবে নিউক্লিয়াসে আবদ্ধ থাকে, আবার পি কক্ষকের ইলেকট্রনগুলো ডি কক্ষকের ইলেকট্রনের তুলনায় শক্তভাবে আবদ্ধ থাকছে। ঠিক আছে, তাহলে সবকটার ক্ষেত্রে কিন্তু এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ এইভাবে চলছে। কিন্তু বোঝা গেল ব্যাপারটা খুবই ইজি। কিন্তু তুমি যদি একবার মানে ভালো করে রিডিং পড়ো, তার সাথে বাংলাটা যেহেতু তোমার আর দেয়া আছে, মানে যেহেতু এটা বেঙ্গলি মিডিয়ামদের জন্য স্পেশাল ক্লাস, তাই জন্য বেঙ্গলিতে যেহেতু এটা দেয়া আছে না, তোমাদের পড়তে ভীষণই ইজি হবে। এবার দেখো, the energy of the electron in s orbital will be lower than of the p orbital electron, which will have less energy than the d orbital electron and so on. তাহলে বলছে s কক্ষকের ইলেকট্রনের শক্তির পরিমাণটা p কক্ষকের ইলেকট্রনের তুলনায় কম, p কক্ষকের ইলেকট্রনের শক্তির পরিমাণ d কক্ষকের ইলেকট্রনের তুলনায় কম। তাহলে এনার্জি কি হলো এখানে, এনার্জি কিন্তু s লেস দ্যান p লেস দ্যান d, এইভাবে চলতে থাকে। তাহলে পরপর যখন পড়বে তখন কিন্তু খাতায় নোট ডাউন করবে, তাহলে দেখবে আরো ভালো করে তোমার মনে আছে, তখন এমসিকিউ গুলো করতে না তোমার একদম জল ভাত হয়ে যাবে। Since the extent of shielding from the nucleus is different for electron is in different orbitals, it leads to the splitting of energy level within the same cell or same principal quantum number. That is, energy of electron in an orbital, as mentioned earlier, depends upon the values of n and l. তাহলে বলছে কি, যেহেতু নিউক্লিয়াস থেকে আবরণের পরিমাণ বিভিন্ন অরবিটালে উপস্থিত ইলেকট্রনের জন্য বিভিন্ন হচ্ছে, তাই একই কক্ষের শক্তি স্তরের ডিভিশনটা এই ব্যাপারটাকে পরিচালনা করছে। অর্থাৎ
যেটা পূর্বেই বলা হয়েছিল যে একটা কক্ষকে ইলেকট্রনের শক্তি নির্ভর করে n আর l এর মানের ওপর। তাই তো বলা হয়েছিল একটা কক্ষকে ইলেকট্রনের শক্তিটা কার ওপর ডিপেন্ড করবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l এর ওপর। ম্যাথামেটিক্যালি যদি দেখো, দ্য ডিপেন্ডেন্স অফ এনার্জি অফ দ্য অরবিটাল অন n অ্যান্ড l আর কোয়াইট কমপ্লিকেটেড। কক্ষকে যে শক্তির পরিমাণ যে n আর l এর মানের উপর ডিপেন্ড করে না, সেটা খুবই কমপ্লিকেটেড। যেমন দেখো, দ্য লোয়ার দ্য ভ্যালু অফ n প্লাস l ফর অ্যান অরবিটাল, দ্য লোয়ার ইজ ইটস এনার্জি। ইফ টু অরবিটালস হ্যাভ দ্য সেম ভ্যালু অফ n প্লাস l, the orbital with lower value of n will have the lower energy। কি বলছে না, n প্লাস l এর মান সমান হয় একটা কক্ষকের জন্য। একটা সাধারণ সূত্র আছে সেটার, একটি কক্ষকের জন্য l প্লাস l এর মান সমান হয়, তবে যার n এর মানটা কম, l একটা কক্ষকের জন্য l প্লাস l এর মান সমান হয়, তবে n এর ভ্যালু যার কম তার শক্তির পরিমাণও কিন্তু কম হবে। ঠিক আছে, এবার দেখো যেটা বলবো এখান থেকে তোমাদের আর বলতে, হ্যাঁ শুধু এই পার্টটা লাস্টলি ইট মে বি মেনশনড হিয়ার দ্যাট এনার্জিস অফ দ্য, এইখান থেকে মার্ক করবে, এই পার্টটা কিছু দরকার নেই, মিডিলে যেটা আছে লাস্ট যেটা বোল্ডে আছে দেখো, এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন দ্য সেম সাবসেল ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন অ্যাটমিক নাম্বার। কি বলছে না, এটা অবশ্যই মার্ক করবে। এটা হচ্ছে যে একই উপকক্ষে বর্তমান যে কক্ষক সমূহের এনার্জির পরিমাণটা অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে কিন্তু হ্রাস পায়। For example, energy of 2s orbital of hydrogen atom is greater than that of 2s orbital of lithium and that of lithium is greater than that of sodium, এইভাবে চলতে থাকে। তাহলে হাইড্রোজেন পরমাণুর 2s কক্ষকের শক্তির পরিমাণটা লিথিয়ামের 2s কক্ষকের তুলনায় কিন্তু বেশি হয়। এটা অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে হ্রাস পাবে। আবার লিথিয়ামের থেকে লিথিয়ামের সোডিয়াম অপেক্ষা বেশি হয়। ঠিক আছে, এইভাবে চলতে থাকে। তার মানে দেখো এনার্জি লেভেল হাইড্রোজেনের কিন্তু বেশি। তাহলে পারমাণবিক মানে আমি কি বললাম, অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করবে যত, তার শক্তির পরিমাণটা হ্রাস পাবে। তাহলে হাইড্রোজেনের থেকে লিথিয়ামের পারমাণবিক মানে অ্যাটমিক নাম্বার বেশি, তাই জন্য শক্তির পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে হাইড্রোজেন গ্রেটার দ্যান লিথিয়াম, গ্রেটার দ্যান সোডিয়াম, গ্রেটার দ্যান পটাশিয়াম, এইভাবে চলতে থাকে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, আমাদের আর একটা ক্লাস লাগবে এই স্ট্রাকচার অফ অ্যাটম শেষ করার জন্য। তাহলে নেক্সট দিন তোমাদের আমি যদি তোমাদের এক্সট্রা ক্লাস দিতে পারি তো বলে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর নয়তো তোমাদের নেক্সট দিন এইটার ওপরই মক টেস্ট থাকবে। আর নেক্সট একটা ওয়েডনেসডে হলেই আমাদের কিন্তু সিলেবাস এই তোমার হ্যাঁ অ্যাটমিক স্ট্রাকচারের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর কবে ফুল মক টেস্ট হবে সেটা আমরা বলে দেবো, একটা চ্যাপ্টারের উপর যেটা টোটাল মক টেস্ট নিই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি এক্সট্রা ক্লাস হলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনফর্ম করে দেব। ঠিক আছে, তাহলে এইগুলো যেগুলো বললাম মার্ক করবে, আর আমি এই পিডিএফটাও তোমাদের মার্ক করেই পাঠাবো। ঠিক আছে, এই পিডিএফটাও তোমাদের মার্ক করে পাঠাবো, কোনো চিন্তা করো না। তোমরা যেগুলো মার্ক করে পাঠাবো অবশ্যই সেগুলো তো পড়বেই, সাথে পুরোটা রিডিং অবশ্যই পড়বে সবাই। আর মক টেস্টগুলো আবারও বলছি, আমি প্রত্যেকটা ক্লাসেই বলি যে মক টেস্টগুলো প্রত্যেকে অ্যাটেন্ড করার চেষ্টা করো। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, বাই, গুড নাইট।